সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ৭ মার্চ ভাষণেই আতঙ্কিত জুলাই সন্ত্রাসীরা, ময়দানে আওয়ামী লীগ নামলে কি হবে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে থামছেই না মব সন্ত্রাস, ডেভিল হান্টের আদলে আসছে অপারেশন ক্লিন হার্ট 2.0, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরছে আওয়ামী লীগ, এবার টার্গেট স্থানীয় নির্বাচন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাদি হত্যায় জড়িত জুনুস সরকার, আসামি গ্রেপ্তারে ফাঁসতে চলেছেন অনেকেই, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বিদ্রোহীদের চাপে বিএনপি সরকার, খেলা ঘোরাতে রণংদেহী জামায়াত, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব জঙ্গল সেলিমপুরে নামল কমান্ডো ড্রোন, তবুও কেন ব্যর্থ বিএনপি সরকার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভাষণ বাজানোর অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে। আটক ছাত্রলীগ নেতার নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের বিভাগের 2018-19 শিক্ষাবর্ষে শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের ছাত্রলীগের কর্মসংস্থান সম্পাদক ছিলেন। 2024 সালের 15 জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সময় তিনিও ছাত্রলীগ সন্দেহী। তাদের আটকের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, ওটা বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ বাজাচ্ছিল, এটা তো নিষিদ্ধ, এজন্য নিয়ে আসা হয়েছে। 7 মার্চ নিয়ে শেখ মুজিবুর রহমানেক নিয়ে ফেসবুকে পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীকে সেহেরির টেবিল থেকে তুলে মারধর করা হয়। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ অনুযায়ী দর্শন বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী সেহেরি খেতে বুয়েটের কাজী নজরুল ইসলাম হলের ক্যাম্পিনে বসেছিলেন। সেখান থেকে টেনে হিচড়ে বাইরে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শাহবাগ থানায় ফেলে রেখে যান জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতা। ওই দিন 32 ধানমন্ডিতে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বেশ কয়েকজন আওয়ামী লীগার। পুলিশ তাদের গ্রেফতার করে। অনেকে বলছেন তারেক রহমানের সরকার আসলে ইউনূস সরকারের এক্সটেনশন। মুহাম্মদ ইউনূসের মব সন্ত্রাসের শিকার হয়েছিলেন বাংলাদেশের বহু মানুষ ছিল অতিষ্ঠ। তারেক রহমান তখন লন্ডনে। 2025 সালের 12 ফেব্রুয়ারি তারেক রহমান এই মব সন্ত্রাস নিয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিয়েছিলেন। তাকে বলতে শোনা যায়, তবে কি ধরে নেব মবের পিছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে? তিনি প্রশ্ন তুলেছিলেন, যারা মব সন্ত্রাসের সঙ্গে যুক্ত তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না? এই মবের রাজত্ব কায়েম বহাল রাখার পিছনে যে ইউনূস সরকারের মদত রয়েছে সেটা তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট হয়ে যায়। তখনকার তারেক রহমান আর বর্তমানের তারেক রহমানের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। তারেক এখন দলের সর্বোচ্চ পদে রয়েছেন, আর বর্তমানে দেশের প্রধানমন্ত্রী। প্রশ্ন উঠেছে, এই সরকারের আমলে কি সেই মবক্রাসি বন্ধ হয়েছে? তার একটা ঝলক দেখা গিয়েছে 7 মার্চের ভাষণকে কেন্দ্র করে। 7 মার্চ দেশের বিভিন্ন প্রান্তে শেখ মুজিবের ভাষণ বাজানোর অপরাধে নানা জায়গায় হামলা হয়। 32 ধানমন্ডিতে সেদিন যারা শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদের ওপর হামলা হয়েছে, থানায় নিয়ে গিয়ে পেটানো হয়েছে। তারেক রহমান সরকার কিন্তু এই মব সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। দিল্লিতে রয়েছেন হাসিনা। তার দলকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দলের প্রতীক ফ্রিজড করা হয়েছে। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। তারা সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন তারেক রহমান। এই রাজনৈতিক মানচিত্র পরিবর্তনের পর বাংলাদেশে সেই পুরনো প্রশ্নটা নতুন করে ফিরতে শুরু করেছে। হাসিনা কি দেশে ফিরবেন? বিএনপি সরকার কি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে? সম্প্রতি তারেক রহমান একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। গণমাধ্যমের তরফে বিএনপি চেয়ারপারসন তথা প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করা হয়েছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষিতে তার অবস্থান কি? তারেক জিয়া আওয়ামী লীগের নাম উল্লেখ করেননি, তবে বলেছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিএনপির ওপর নেমে এসেছিল সরকারি শাস্তি। তারপর পদ্মা দিয়ে বহু জল গড়িয়েছে। প্রায় 1.5 বছর বাদে বাংলাদেশে চলতে শুরু করেছে গণতন্ত্রের রেলগাড়ি।
অবৈধ ইউনুস সরকারের আমলে শরীফ ওসমান হাদি নামে একটি ভয়ঙ্কর রাজনৈতিক ঘুঁটি তৈরি করে তাকে হত্যা করে আওয়ামী লীগ বিরোধী এবং ভারত বিরোধী রাজনীতিকে চরম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল। হাদি হত্যাকারী হিসেবে একবার আওয়ামী লীগকে একবার ভারতকে দায়ী করে বাংলাদেশে যে ভয়ঙ্কর মব সন্ত্রাসের ঘটনা ঘটানো হয়েছিল তা কিছুদিন চাপা ছিল, কিন্তু বিষয়টি আবার প্রকাশ্যে এসেছে। কারণ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকা বনগাঁ থেকে হাদির ২ হত্যাকারীকে গ্রেফতারের প্রেক্ষিতে পুলিশের কাছে তারা যে বয়ান দিয়েছে তা রীতিমতো বিস্ফোরক। মনে হচ্ছে হাদি এবং হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের সঙ্গে সঙ্গে বাংলাদেশে জাতীয় রাজনীতির নয়া গতিপথ শুরু হতে চলেছে। নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশ নির্বাচনের কয়েকদিন আগে গত ১৯শে জানুয়ারি চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অভিযান চালানোর সময় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন র‍্যাব 7-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া। রীতিমতো মাইকে ঘোষণা করে পুলিশ ও র‍্যাবের গাড়িতে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর থেকেই চট্টগ্রাম নগরীর খুব কাছেই অবস্থিত জঙ্গল সলিমপুর এলাকা একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। যেমন নাম তেমনই কার বাহার। জঙ্গল সলিমপুর যেন অপরাধী সন্ত্রাসীদের স্বর্গরাজ্য। সেখানে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। সত্যিই জঙ্গলরাজ চলছে বলে দাবি সংশ্লিষ্ট মহলের। গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ক্ষমতায় পালাবদল ঘটেছে। ভূমিধস জয় পেয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। এবার জঙ্গল সলিমপুরে বড়সড় অভিযান চালাল বিএনপি সরকার।